এসেছে তাতে স্বাক্ষর করেছেন বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল। পুলিশ সদর দপ্তরের এই চিঠিটির বিষয় হলো নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত। চিঠিটি 23শে এপ্রিল পুলিশের প্রায় সবগুলো শাখা ও ইউনিটের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি সকল জেলার পুলিশ সুপার বা এসপিদের কাছেও পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি পুলিশ ইশতিয়াক আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের চিঠিতে ইশতিয়াক আহমেদকে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী দলের সদস্য বলা হলেও কোন দলের সদস্য সেটি উল্লেখ করা হয়নি। দর্শক, বাংলাদেশের জঙ্গি তৎপরতার অভিযোগে 2003 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 9টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে 2003 সালে প্রথম সংগঠন হিসেবে শাহাদাতি আল হিকমাকে নিষিদ্ধ করা হয়েছিল। সবশেষ 2023 সালের 9 আগস্ট জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়াকে নিষিদ্ধ করা হয়। 23শে এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতে দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের বেশ কয়েকটি নাম আছে। তিনি স্বামী বা আবু বক্কর কিংবা আবু মোহাম্মদ নামেও পরিচিত। চিঠিতে জানানো হয়েছে, এই ইশতিয়াক আহমেদের সাথে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পুলিশ জানতে পেরেছে। শুধু যোগাযোগের তথ্যই নয়, ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছে পুলিশ। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালাতে পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান বলতে জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ বা সেনা সদস্য কিংবা এদের স্থাপনাগুলো, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রগুলো, শাহবাগ চত্বরের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। পুলিশ বলছে, হয় বোমা বিস্ফোরণ ঘটাতে পারে কিংবা দেশীয় ধারালো অস্ত্র অথবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে বলে পুলিশ জানতে পেরেছে। চিঠিতে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার জোরদারের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া নজরদারি বাড়ানোর পাশাপাশি ওই 2 চাকরিচ্যুত সামরিক সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে এই 2 সামরিক কর্মকর্তার তথ্য এবং ছবিও যুক্ত করা হয়েছে। এদের একজনের নাম রাহেদ হোসেন মাহিদ এবং আরেকজনের নাম রাকিব হোসেন। দর্শক, পুলিশের এমন কড়া সতর্কবার্তার একদিন আগেই গণমাধ্যমের খবর হলো, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি এর সাথে গোপন সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্যের। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে এই খবর ছাপা হয়েছে। এই খবরে বলা হয়েছে, টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের বিমান বাহিনীর অন্তত 10 জন সদস্যকে আটক করা হয়েছে এবং অনেককে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সকল বিমান ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোতে ফুল অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলেও রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তৎপরতা শুরুর পরপরই 9 থেকে 10 জন সদস্য পালিয়ে যায়, যাদের মধ্যে 4 জন পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক এবং নিউজিল্যান্ডে চলে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিমান বাহিনীর নিচু পদের সদস্যদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সকল বেসামরিক কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। বলা হয়েছে, 2026 সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ বিমান বাহিনীতে পরিচালিত একটি সপ্তাহব্যাপী ঝটিকা অভিযান দেশে এবং দেশের বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আটককৃতদের মধ্যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল স্টাফদের উপস্থিতি এই উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। কারণ উগ্রবাদীরা বিমান বাহিনীর স্পর্শকাতর প্রযুক্তি এবং কৌশলগত তথ্যে অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করেছিল। দর্শক, টিটিপির কারণে দক্ষিণ এশীয় অঞ্চলে নতুন আঞ্চলিক টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা গত বেশ কিছুদিন ধরেই করা হচ্ছিল। বিশ্লেষকরা মনে করেন, টিটিপি যদি বাংলাদেশে তাদের নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়, তবে তা হবে দক্ষিণ এশীয় যুদ্ধের ইতিহাসে এক বিশাল কৌশলগত পরিবর্তন। তবে দ্য সানডে গার্ডিয়ানে ছাপা হওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন বিমান কর্মীকে আটক করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের পর বাংলাদেশে কোনো উপস্থিতি অস্বীকার করেছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার দাবি উড়িয়ে দিয়েছে। দর্শক, টিটিপি অস্বীকার করলেও এরই মাধ্যমে বিশ্ব মিডিয়ায় অনেকগুলো খবর বেরিয়েছিল। টিটিপির হয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছে।
বাংলাদেশিরা যে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় সেটা নিয়ে গত বছরের 7 ডিসেম্বর দ্য ডন বিশাল এক প্রতিবেদন প্রকাশ করেছিল। তার আগে গত বছরের 30 সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের তখনকার আইজি বাহারুল আলম সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশিদের মধ্যে কেউ টিটিপিতে যোগদানের চেষ্টা করছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, 2007 সালে পাকিস্তানে শরিয়া শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে গঠিত হয় তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি। মূলত পাকিস্তান সরকারের মদদে যেসব যোদ্ধা আফগানিস্তানের সোভিয়েতের বিরুদ্ধে ও ভারতের কাশ্মীরে লড়াই করেছিল, তারাই যখন পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন জানায় তখন পাকিস্তান সরকারের বিরুদ্ধে চলে যায়। আফগানিস্তানে মার্কিন হামলা শুরু হওয়ার পর এসব যোদ্ধারা আফগান তালেবান, আল কায়দা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের পাকিস্তানে আশ্রয় দেওয়া শুরু করে। পাকিস্তান সরকার যখন এক পর্যায়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা শুরু করে তখন কয়েকটি সশস্ত্র গোষ্ঠী একত্রিত হয়ে 2007 সালে গঠন করে টিটিপি। বর্তমানে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে স্বীকৃত টিটিপি তৎকালীন তালেবান প্রধান মোল্লা ওমরকে তাদের আধ্যাত্মিক নেতা হিসেবে ঘোষণা করে এবং সংগঠনটিকে তালেবানের একটি শাখা হিসেবে দেখা হয়। পাক আফগান সীমান্তের দুই পাশে রয়েছে এই সন্ত্রাসী সংগঠনটির শক্তিশালী অবস্থান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করার দায় স্বীকার করেছে টিটিপি। সংগঠনটির বেশ কয়েকটি আত্মঘাতী হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিপুল পরিমাণে সাধারণ মানুষেরও প্রাণহানি ঘটে। গত বছরের 26 সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় টিটিপির বিরুদ্ধে বড় পরিসরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। উত্তর পাকিস্তানের এই জেলাটি দীর্ঘদিন ধরে জঙ্গিবাদের কবলে থাকা অশান্ত একটি অঞ্চল। টিটিপির 17 জন সদস্য নিহত হওয়ার মধ্য দিয়ে এই অভিযানটি শেষ হয়েছিল। নিহতদের মধ্যে একজনের নাম ছিল ফয়সাল হোসেন। 22 বছর বয়সী এই যুবক ছিলেন বাংলাদেশি নাগরিক। ফয়সালের বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালি। তার পরিবার জানতো সে দুবাইতে কাজ করে। তার মৃত্যুর পরই কেবল তারা জানতে পারে যে সে পাকিস্তানে প্রবেশ করে টিটিপিতে যোগ দিয়েছিল। দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গিবাদ দমনে ব্যাপক তৎপরতা ছিল, কিন্তু আওয়ামী লীগের পতনের পর একদিকে জঙ্গিদের কেজি দরে জেল থেকে ছাড়া হয়, অন্যদিকে ইউনূস প্রশাসনের বড় কর্তারা আওয়ামী লীগের ওইসব অভিযানকে জঙ্গি নাটক বলে মন্তব্য করেন। এমনকি ইউনূস আমলে পুলিশের বড় কর্তা বলেছিলেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, যা আছে তা হলো ছিনতাইকারী। অথচ ইউনূসের আমলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জঙ্গিদের নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল আনসার হিন্দাল সার্কিয়ার মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নেতারা ইউনূসের আমলে মুক্তি পেয়েছিল। শুধু মুক্তি পায়নি, অন্তর্বর্তী সরকার অনেক উপদেষ্টার সাথে ছিল তাদের ঘনিষ্ঠতা। ইউনূস সরকার বিদায়ের 2.5 মাসের মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দিয়ে জানানো হলো জঙ্গিরা এখন ভয়াবহ হামলা চালাতে পারে। প্রশ্ন হলো, এমন উদ্বেগ তৈরির মতো পরিস্থিতি যারা তৈরি করেছিলেন তারা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? জেল পলাতক 79 জঙ্গি কি এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? যেখানে বিনা বিচারে বহু মানুষ গত 2 বছর ধরে জেল খাটছে, সেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 9 জঙ্গি এখনো জেলের বাইরে থাকে কিভাবে? এসব ভয়ঙ্কর জঙ্গিদের বাইরে রেখে জাতীয় নিরাপত্তাকে আদৌ নিশ্চিত করা যাবে? আবার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পাকিস্তানের সাথে বিমান চলাচল স্থগিত করা হয়েছিল, কিন্তু ইউনূস সরকার আমলে ঘটা করে আবার চালু করা হয় বিমান চলাচল। বাংলাদেশ থেকে জঙ্গি কাজে অংশ নিতে পাকিস্তান যাচ্ছে এমন তথ্য পাওয়ার পরও কেন এখনো দেশটির সাথে বিমান চলাচল অব্যাহত করেছে এমন একটি গুঞ্জন ছিল। মোটামুটি একটা সতর্কতা জারি করা হয়েছে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন কেপিআই এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয়ে আপনি এই মুহূর্তে এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ আপনার এই অত্যন্ত চিন্তাধর্মী অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। এবং সত্যের খাতিরে আপনার সামনাসামনি প্রশংসা করতে হবে, আপনি প্রথম বাংলাদেশের অনলাইন এবং টোটাল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে এই বিমান বাহিনীতে কি ঘটছে আপনি বোধহয় আজ থেকে 2 দিন আগে এই রিপোর্টটি করেছিলেন, এবং তখন আমরা অনেকেই উদ্বিগ্ন হয়েছিলাম
এবং খুব সম্ভবত গতকাল আমি অনলাইনে দেখেছি পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা সতর্কবাণী, রাষ্ট্রায়ত্ত সকল কি ইনস্টলমেন্ট পয়েন্ট, এমনকি শাহবাগ চত্বর যেটা আন্দোলনের চত্বর, সেখানেও অ্যালার্ট থাকতে বলেছে, অন্যান্য অফিস আদালত সহ। তো দেখেন, আমাদের বড় বেদনার বিষয় কি পান্না ভাই, আমরা যার পরই মাঝে মাঝে স্বপ্ন দেখি, তারা এমনভাবে স্বপ্ন ভঙ্গ করে এবং এমন গণবিরোধী কার্যকলাপ করে। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা অন্তর্বর্তী সরকার, তুমি কোনো মতে দেশটা একটা স্থিরতা এনে জাতীয় নির্বাচন দিবা। সে তো তার ওই এপিসোড তো এখন প্রমাণই হচ্ছে, একটার পর একটা দুর্নীতি, দুঃশাসন, হামের মাধ্যমে শিশু গণহত্যা। কিন্তু সবচেয়ে যে বড় যে ক্ষতিটি ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা হাসানরা করে গেছে, আদিলুর রহমান শুভ্র, সেটা হচ্ছে শুধু ধর্মান্ধ মৌলবাদী দলকেই বিকাশ করেনি, এই যে ধর্মান্ধ মৌলবাদী জঙ্গিদেরকে তারা একটা উর্বর ক্ষেত্র করে ফেলেছিল 18 মাস। আপনার মনে আছে নিশ্চয়ই, অসংখ্যবার পাকিস্তান আইএসআই লোকরা এখানে ঘুরে গেছে, আইএসআই বিভিন্ন অফিসাররা। আইএসআই সম্পর্কে আমার কিছু বলার দরকার নেই। মৃত্যুর মাত্র 1 মাস আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো একটা বই লিখেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে পাকিস্তান পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর অফিস, জনগণ, সিভিল সোসাইটি সব একটা সোসাইটি, একটা দেশ, সাধারণ জনগণ। আর রাওয়ালপিন্ডির আইএসআই আরেকটা দেশ, অর্থাৎ একই দেশে দুইটা দেশ যারা সারা বিশ্বব্যাপী সন্ত্রাসী, জঙ্গি, মৌলবাদী কার্যক্রম করে। আজকে সেই তেহরিকি, আমি যেটুকু জেনেছি, তেহরিকি তালেবান পাকিস্তান, টিটিপি, তার সঙ্গে নাকি সম্পৃক্ত পাওয়া গেছে আমাদের প্রতিরক্ষা বাহিনীর একটি বিভাগের বিমান বাহিনী, সম্ভবত এয়ারম্যান কয়েকজনে। এটা তো অত্যন্ত বেদনার, এবং অত্যন্ত বেদনা শুধু না, এটা অত্যন্ত ভয়াবহ। কারণ আমার ডিফেন্স ফোর্স হচ্ছে সবসময় আমার দেশের ফার্স্ট লাইনে নিরাপত্তা দেয়। সেইখানে যদি এই ধরনের রাজনৈতিক কার্যক্রম না, এই ধরনের সভ্যতা বিরোধী জঙ্গি কার্যক্রম চলে, আমি এখন প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার জামানার আইজিপি, নিশ্চয়ই দেশে এখনো আছে, যে বলেছিল দেশে কোনো জঙ্গি নাই, আছে ছিনতাইকারী, এবং এই কথা বলে জঙ্গিদের যে চারণভূমি করে দিয়েছিল ডক্টর ইউনূস সরকার, সাংবাদিক, মুক্তিযুদ্ধে বিশ্বাসী মানুষদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার, আর সমস্ত জঙ্গি মৌলবাদীদের, এমনকি যাদের বিএনপির আমলে গ্রেপ্তার করেছিল, বিএনপি 2001 থেকে 6, তাদেরকেও ছেড়ে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আন্দোলন থাকতে পারে। একটা সরকার সব খারাপ কাজ করে না, পৃথিবীর সবাই ভালো খারাপ মিলে করে। আওয়ামী লীগ বলে আর যাই হোক, জঙ্গিবাদের বিরুদ্ধে তো একটা ভালো প্রশাসনিক এবং আইনি লড়াইটা তারা ভালো করেছে, যদিও রাজনৈতিক লড়াইটা দুর্বল ছিল, সেটি আরো ব্যাপক করতে হবে। আপনি যেসব বিষয় বলছিলেন ডক্টর ইউনূস সরকারের সময় যা যা হয়েছে, এবং আমরা তো দেখেছি যে ডক্টর ইউনূস সরকারের সময় জঙ্গিবাদের চাষ হয়েছে রীতিমতন। আইসিসির পতাকা, কালো পতাকা বিভিন্ন মিছিলে আমরা দেখেছি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং আপনি যেটা বলছেন যে সবসময় অস্বীকার করা হয়েছে। এ বিষয়ে আমরা আরো কথা বলবো, কিন্তু মাঝ থেকে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই অবাধ তথ্য প্রবাহের যুগে সশস্ত্র বাহিনীর মধ্যে অবশ্যই দেশের স্বার্থে সবকিছু ঘটছে, তাই না? যদি কেউ জঙ্গিবাদ কার্যক্রমে জড়িত থাকে, তাদেরকে নজরদারিতে নেওয়া বা তাদেরকে হেফাজতে রাখা বা আটক করা, যেভাবেই বলি না কেন আমরা, এই বিষয়গুলো আমরা গত 2-3 দিন আগ পর্যন্ত জানতে পারিনি। এবং আপনি নিজেই বললেন যে বাংলাদেশের মধ্যে ফার্স্ট আমি এটি নোটিশ করেছিলাম, যদি এ ধরনের কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই এটি তাদের প্রেস ব্রিফিং করা উচিত, জনগণকে জানতে দেওয়া উচিত, নয়তো নানান ধরনের গুজবের ডালপালা ছড়াবে। এবং মানুষ একটা টেনশনের মধ্যেও ছিল, ফিসফিসানি চলছিল যে বিমান বাহিনীতে কি ঘটছে। তো সেই জায়গা থেকে পুলিশ নিশ্চয়ই আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই একটি নোটিশ জারি করেছে বা বিজ্ঞপ্তি দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই অবাধ তথ্য প্রবাহের যুগে এখানে যাই ঘটুক না কেন, আমরা দেখি যে সরকারের ভিতর থেকেও এক ধরনের টেন্ডেন্সি থাকে অনেক কিছু গোপন করার। আপনি কি সবকিছু ওপেন করে দেওয়ার পক্ষে, সবকিছু জনগণের সামনে উপস্থিত করার পক্ষে, নাকি এই কদিন যেমন একটা লুকোচুরি ছিল সেটি ঠিক ছিল? আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ। আমি ওপেন করার পক্ষে, কারণ এলিফ্যান্ট ইজ ইন দ্য রুম, এটাকে অস্বীকার করে লাভ নেই। না, আমি বলছি না কাকে গ্রেপ্তার করেছে, কোন অফিসারের নাম কি, ওই অফিসারের সঙ্গে পাকিস্তানিদের কার কার জঙ্গি কানেকশন আছে, এগুলো আমাদের জানার বিষয় না। এগুলো আমাদের সেনাবাহিনী এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমাদের আস্থা আছে, ওনারা এগুলো করুক।
কিন্তু যেটি আজকে মনে করি আজকেই আইএসপিআর এবং প্রয়োজনে সরকারের আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে তথ্য মন্ত্রণালয় ব্রিফিং দিতে হবে যে এরকম একটা প্রয়াস চলেছিল, সরকার শক্ত হাতে সেটা মোকাবেলা করছে, জনগণের সহায়তা চাই, জঙ্গিবাদ থেকে আমাদের মুক্ত থাকতে হবে, এটি বলতে হবে। এটি না বললে হবে কি, নানা ধরনের গুজবের ডালপালা ছড়াবে। আর এইটা 2026, 1926 না, ইভেন তখনও জানা যেত অন্যভাবে। কাজেই এটিকে বলবার মধ্যে তা এটির জন্য তো বিএনপি দায়ী না। সাধারণত সরকারগুলোর কি সমস্যা হয় যে আমার সরকারের ব্যর্থতা আমি বলবো কেন? এটি তো কোনো অবস্থাতেই বিএনপির ব্যর্থতা না, এটি হচ্ছে 18 মাস এই জঙ্গিবাদের যে গডফাদার, মবের গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা এবং আদিল রহমান খান শুভ্র। আমি দর্শক বন্ধুরা এই কথা বারবার বলছি এই কয়টা নাম, কারণ ব্রিগেডিয়ার সাকোয়াত আপনার অনুষ্ঠানই বোধহয় না কার অনুষ্ঠানে বলেছিল যে একটা কিচেন ক্যাবিনেট ছিল, সেখানে অন্যদের অ্যাক্সেস ছিল না। কাজে এই সমস্ত অকাজ তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে জঙ্গিবাদের। কোনো আমলেই আপনার তালেবান, যাদেরকে কেউ স্বীকৃতি দেয় না বিশ্বের, বর্বর মহিলাদেরকে ঘরের মধ্যে বন্দি রাখে, সেই তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় কর্মকর্তা আমাদের বাংলাদেশ ঘুরে গেছে। নূর আহমদ নূর নূর তিনি আহমদ এক নূর, সপ্তাহ সফর করে গিয়েছিলেন ডিসেম্বরে এবং বিভিন্ন মাদ্রাসায় তিনি হ্যাঁ, পরিদর্শন করেছেন মাদ্রাসা, এবং বাংলাদেশের মৌলবাদী কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে তিনি বসেছেন। হেফাজতে ইসলামের মামুনুল হক তিনি সহ আরো বেশ কয়েকজনের সঙ্গে তিনি বৈঠক করেছেন। আমরা জানি না এগুলো খুবই স্পর্শকাতর কোনো বৈঠক নাকি গতানুগতিক রাজনৈতিক বৈঠক, কিন্তু প্রশ্ন হচ্ছে আফগানিস্তানের এই যে মানে সর্বোচ্চ পর্যায়ের একজন নীতি মানে শীর্ষ কর্মকর্তা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা, তিনি এসে ঘুরে গেলেন, বাংলাদেশ সরকারের কাছে কোনো তথ্য ছিল না, তার জন্য কোনো ধরনের প্রোটোকলের ব্যবস্থা ছিল না। তাহলে কি মানে ইনফরমালি এসে তিনি বিশেষ কোনো কাজে আসছিলেন কিনা, এই প্রশ্ন তখন উঠেছিল। এই জায়গাগুলো আসলে কিভাবে এখন আমরা অ্যাড্রেস করবো, এই সরকারের দায়িত্ব কি রয়েছে? জি, আপনি যেটা বলেছেন এইটা কতবারও আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়েছে। কারণ তালেবান তো কোনো সভ্য রেজিম না, তালেবানকে ইভেন অন্য মুসলিম দেশগুলো স্বীকৃতি এখনো দেয় না, তারা যায় না কোথাও। আমাদের এই যে আপনার খেলাফত মজলিসের একাংশের মামুনুল হক 5-6 দিন আফগানিস্তানে গিয়ে বেরিয়ে আসলো, কি আলাপ করলো জাতিকে জানা? আমরা বাংলাদেশ সাংবিধানিক শাসন ব্যবস্থা, আমাদের এখানে আইনের শাসন, সভ্যতা। কাজে আমি বিএনপি সরকারের কাছে অনুরোধ করব, দেখুন আপনাদের ক্ষমতায় জনগণের ভোটে যাই বলুক সবাই, বিতর্ক তো থাকবেই, জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা সংবিধান ছুঁয়ে ওয়াদা করেছেন এই দেশের সংবিধান রক্ষণ, সমর্থন এবং প্রতিপালন করবেন। কাজে এই সিকিউরিটি ব্যবস্থা শুধু না, ব্রিফিং শুধু না, আপনি দেখেন পান্না ভাই, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, আপনি বলুন তো এর আগে ইভেন যে এত 111 করে, ফখরুদ্দিনের বিরুদ্ধে কোনো পার্সোনাল অভিযোগ কারো ছিল? বিএনপিরও ছিল না, অন্যদের তো প্রশ্নই ওঠে না। এর আগে যারা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী অস্থায়ী কারো বিরুদ্ধে অভিযোগ ছিল না, একমাত্র ডক্টর ইউনূস গংদের। আমি তো বিএনপিকে বলবো আপনারা আইনের শাসন চালু করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইস্যু সহ, হামের ইস্যু সহ, দুর্নীতি, মৌলবাদী রাজনীতির বিস্তার। কারণ বিএনপিকে মনে রাখতে হবে, বিএনপি প্রথমের দিকে 2002-03 সালে যখন তারা ক্ষমতায়, তখন বাংলা ভাইদের ব্যাপারে তাদের জোট সঙ্গী মন্ত্রী ছিল রাজাকার মুজাহিদ, আলী হাসান মুজাহিদ, বলেছিল বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। কিন্তু পরে দেখা গেল বাংলা ভাই বলেছিলেন, মতিউর রহমান নিজামী বলেছিল, এবং পরে বিএনপি কিন্তু তাদের ফাঁসির রায় ঘোষণা করেছিল, বিএনপি সরকারই বিচার করেছিল। আমরা সত্য কথা বলবো, বিএনপি পরে ভুল বুঝতে পেরেছিল। কাজে এইবারও বিএনপি এই জঙ্গিবাদ, উগ্র মৌলবাদী, রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে তদন্ত করুক, যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকেও আলোচনায় আনুক। কারণ মৌলবাদ, জঙ্গিবাদ দেশের শত্রু শুধু না, সভ্যতার শত্রু, মানবতার শত্রু। আর আমরা এখন যে আপনার ভালনারেবল বৈশ্বিক পরিস্থিতিতে আছি, আমার সেনাবাহিনীর মধ্যে যদি এরকম একটা দুইটাও থাকে, এটি তো সারা বিশ্বে একটা ব্যাড সাইন। এখানে নানা প্রকার রেমিফিকেশন আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ওত পেতে থাকে জঙ্গি দমনের নামে বিভিন্ন দেশে যাওয়া। কাজে আমরা কেন আগ বাড়িয়ে এই বিপদের মধ্যে পড়তে চাই? অ্যাডভোকেট মামুন মাহমুদ, আপনি নিজেই বলছিলেন যে 2001-এর পরে যে
জোট সরকার, সেই সরকারের সময় যে কথিত বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান জেএমবির উত্থান ঘটলো, এবং তখন যারা বলছিলেন যে দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই, মতিউর রহমান নিজামী অর্থাৎ তার দল জামাতে ইসলামী তখন ক্ষমতার অংশীদার ছিল। এখন এসে সেই জামাতে ইসলামী আরো বেশি শক্তিশালী। তখন হয়তো সরকারে তাদের দুজন প্রতিনিধি ছিল, দুটো মন্ত্রণালয় তারা পেয়েছিল। এখন তো সংসদের প্রধান বিরোধী দল, এবং ডক্টর ইউনূস যেভাবে জঙ্গিবাদের চাষ করে গেছেন, যেভাবে তিনি আলো বাতাস পানি সবকিছু দিয়েছেন জঙ্গিবাদের উর্বর ভূমি করার জন্য এই দেশকে, এখন এই জঙ্গিবাদী জায়গা কোন জায়গায় পৌঁছাতে পারে, কোন মানে আমি জাস্ট শুনতে চাচ্ছি যে ভয়ঙ্করের চূড়ান্ত রূপ কি হতে পারে যদি অ্যাডভান্স কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয়। আপনি একদম চমৎকার বিশ্লেষণ করেছেন। দেখুন, জামাত একটা মৌলবাদী স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের সমন্বয় সংগঠন। তারা এই দীর্ঘ আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের রাজনৈতিক সংগ্রামের যে দুর্বলতা সেইটির সুযোগ নিয়ে আওয়ামী লীগের ছায়া প্রশ্রয় বেড়ে উঠে তারা একটা অনেকগুলো তাদের আউটলেট করেছে। যেমন জামাতের আউটলেট এবি পার্টি, জামাতের আউটলেট আরো ছোটখাটো যে ইনকিলাব মঞ্চ টঞ্চ, ইভেন আপনার এনসিপি, সেটিরও জামাতের আপনার অগ্রাধিকার বেশি। আমি তো বরং জনাব তারেক রহমানকে অনুরোধ করব, এই বিএনপির মধ্যে যে গুপ্ত জামাত আছে সেগুলোকে চিহ্নিত করে সরিয়ে দিক, রাজনীতি পরিষ্কার হোক। আপনি যেটি বলেছেন সেটি আতঙ্কের বিষয় আছে, কিন্তু আমি এখানে একটু স্লাইড দ্বিমত করে বলবো পান্না ভাই, এবারকার নির্বাচনের স্ট্যাটিস্টিক্স কিন্তু কাউন্টের বিষয় না। কারণ এবার নির্বাচন হচ্ছে একটা ইমব্যালেন্সড ওয়েতে, অর্থাৎ আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল যাদের প্লাস মাইনাস করে 35% ভোটার থাকে তাদেরকে দূরে রেখেছে ইউনূস অন্যায়ভাবে, যার ফলে জামাত এই ভ্যাকুয়ামটায় সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আমি তো পরিষ্কার বলবো, আপনি পরশুদিনই নির্বাচন দেন, শেখ হাসিনারও আসার দরকার নাই। প্রত্যেকে যার যার নির্বাচন করবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আরো ছোট বড় মাঝারি। হ্যাঁ, এখনো মানুষের বিএনপির উপর আস্থা আছে, এত কিছুর পরও বিএনপি ফার্স্ট হবে, আওয়ামী লীগ সেকেন্ড হবে, থার্ড ফোর্থ বাকিরা হবে। তো আমি সেটি নিয়ে উদ্বিগ্ন না, আমি যেটি নিয়ে উদ্বিগ্ন যে বিএনপি যেন মানে ধরি মাছ না ছুঁই পানি এই জঙ্গিবাদের ক্ষেত্রে করতে না করে। বিএনপি যদি মনে করে আমি এই জঙ্গিবাদ দিয়ে একটু আওয়ামী লীগকে নিয়েও খেলবো, জঙ্গিবাদকে রাখবো আবার জামাতকে ঠান্ডা করব, তাহলে দেশ বিপদে পড়বে। কিছু জায়গা আছে স্ট্যান্ড নিতে হয়, ইংরেজিতে একটা কথা আছে রাইজ টু দ্য অকেশন, সময় দাঁড়াতে হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে একদম ওই যে খালি বলার জন্য বলা না, জিরো টলারেন্স। এবং এটা না হলে বিএনপিও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি তো মনে করি বিএনপির এখন উচিত হবে, এই যে নানাভাবে জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় বাড়ছে, জঙ্গিবাদকে চারণভূমি করে গিয়েছিল ডক্টর ইউনূস, এখন সময় যারা বাংলাদেশে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, সকল শক্তির রাজনীতি করবার সুযোগ দেওয়া। এবং এক্ষেত্রে আমি একদম পরিষ্কার করে বলি, এসপেক্ট টু এসপেক্ট, আমি কোনো দল করি না, বাংলাদেশে বিশ্বাসী। আওয়ামী লীগের অসংখ্য ভুল আছে, অনেক পাপও আছে তাদের, বিশেষ করে লাস্ট 10 বছরে, কিন্তু সেটির বিচার হোক আইনের মাধ্যমে। কিন্তু আওয়ামী লীগের মতো একটি বড় দলকে রাজনৈতিকভাবে আপনি মোকাবেলা না করে এই নিষিদ্ধ করে রেখে আপনি দেশে গণতন্ত্রের বিকাশ করতে পারবেন না। বিএনপি যত তাড়াতাড়ি এটা বুঝবে তত দেশের মঙ্গল, গণতন্ত্রের মঙ্গল, তার চেয়েও আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির জন্য মঙ্গল। বিএনপি আওয়ামী লীগ বিরোধিতা সরকারি দল থাকলে দেশে আর যাই হোক মৌলবাদের বিকাশ ঘটবে না। এবং এই মৌলবাদকে পুঁজি করেই ডিপ স্টেটের একটি খেলা ছিল। আমরা ইয়েস, শেখ হাসিনা সরকারের পরিবর্তন অবশ্যই দরকার ছিল। নির্বাচনবিহীন অবস্থায় যেভাবে বছরের পর বছর ক্ষমতায় ছিল, নিশ্চয়ই এটি কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ মানছিলেন না। কিন্তু তাই বলে এই না যে এই প্লটটি না, নির্মাণ করে একটি আন্দোলনের তৈরি করা হলো, অভ্যুত্থানের সৃষ্টি করা হলো, সেভাবে আমরা আওয়ামী লীগ সরকারের পতনটি চাইনি, এটি চরম আমরা বাস্তবতা। চেয়েছিলাম এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। রাইট, সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে যেই মৌলবাদী শক্তিকে পুঁজি করে ডিপ স্টেটের একটি খেলা বা ছক বাস্তবায়নের মাধ্যমে অভ্যুত্থানের সূত্রপাত করা হলো, সেই ডিপ স্টেটের খেলা এখনো চলছে এই মৌলবাদী শক্তিকে কেন্দ্র করে কিংবা জঙ্গিবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দিয়ে আশ্রয় দিয়ে। আপনার কি মনে হয় যে সেই খেলা এখনো চলছে কিনা? হ্যাঁ, এখনো চলছে। আর আপনি ডিপ স্টেট বা যাই বলি, মেইন তো মার্কিন সাম্রাজ্যবাদ। আপনার মনে থাকবে 1979 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ওই বারবাক কারমাল আফগানিস্তানের সরকারের অনুরোধে গেল
এই জঙ্গিদের হাত থেকে আফগানিস্তানের মতো তখনকার উদার সমাজতান্ত্রিক রাষ্ট্র বাঁচানোর জন্য, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই যে আজকের তালেবান, তাদের পূর্বসূরি মুজাহিদ বাহিনী যেটা ছিল, গুলবুদ্দিন হেকমতিয়া সহ যে নেতারা ছিল, আরো যা যা তালেবানদের, তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু প্রশ্রয় দেয়নি। আপনাকে আমি একটা ছোট্ট ঘটনা বলি। এই আফগান গেরিলারা, জঙ্গিরা, তাদের 10-12 জন নেতাকে রোনাল্ড রিগান 82 সালে হোয়াইট হাউসে ওদের একটা ব্রেকফাস্ট পার্টি হয়, সেইখানে দাওয়াত দিয়ে, কত বড় বর্বর ছিল রোনাল্ড রিগান, সে বলেছিল দিজ আর দ্য জেফারসন, দিজ আর দ্য দিজ আর দ্য আব্রাহাম লিঙ্কন অফ নিউ ওয়ার্ল্ড অর্ডার। অর্থাৎ মৌলবাদী জঙ্গি আপনার হেকমতিয়ার, গুলমতিয়ার, এদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল এরা হচ্ছে এখনকার যুগের জেফারসন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের গুণী প্রেসিডেন্ট। এবং সেই মার্কিন যুক্তরাষ্ট্র এই ডিপ স্টেটের মাধ্যমে জঙ্গি তৈরি করে, মুজাহিদ তৈরি করে আফগানিস্তানের পতন ঘটিয়ে পরে আর নিজেরা ঠিক থাকতে পারেনি, তখন আবার জঙ্গি দমনের নামে আফগানিস্তানে প্রবেশ করে, জঙ্গি দমনের নামে ইরাকে প্রবেশ করে, ইরানে প্রবেশ করে। কাজে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, ডিপ স্টেটের খেলার কিরণক যেন আমরা না হই। শোনেন, আমরা যদি গণতান্ত্রিকভাবে থাকি, আমরা যদি সকল মানুষের গণতান্ত্রিক অধিকার বজায় রাখি, আমরা যদি কোনো ভ্যাকুয়াম না রাখি, যে যা রাজনীতি করবে, তো ডিপ স্টেট তো 1971-ও ছিল, তারা পারেনি। আমাদের মুক্তিযুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন ভারতের কাছে পরাজিত হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের কাছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাজউদ্দিনের নেতৃত্বে। কাজে ডিপ স্টেট থাকবে, এটা কোনো অজুহাত না। অজুহাত হচ্ছে আপনি রাষ্ট্র ঠিক মতো চালাচ্ছেন কিনা। আপনি সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। কালচার অফ ডিনায়াল থেকে বেরিয়ে আসতে হবে। চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, ঠিক আছে, সেটাকে মোকাবেলা করে জাতিকে জানাতে হবে, জনগণকে আপনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে, জনবিচ্ছিন্ন হওয়া যাবে না। আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করে শেষ করবো আমাদের আলোচনাটি, সেটা হচ্ছে যে আপনি বললেন যে যার যার স্পেস তাকে তাকে দিতে হবে, ভ্যাকুয়াম দেখা যাবে না, এবং এটাই চরম বাস্তবতা, এটি সায়েন্সেরও কথা। কিন্তু আমরা দেখলাম যে আমাদের রাজনৈতিক সুবিধার জায়গা থেকে আমরা 71-এ পরাজিত শক্তির সাথে ঐক্য করলাম ফ্যাসিবাদকে নির্মূলের নামে। অর্থাৎ ডক্টর ইউনূস ওই মানে ঐক্যতানের সুর বাজিয়েছিলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করতে হবে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যদি হয়ে থাকে সেটি হলো হচ্ছে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের সাথে ঐক্য করে। এটি এটি কতটা বাস্তবসম্মত যে আমরা ফ্যাসিবাদের সাথে ঐক্য করবো না, কিন্তু যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য করবো? এটাও একটা মিসনরমার, এবং এটাও ইউনূসরা ইচ্ছা করেই করেছে। ইউনূস তো আর গণতান্ত্রিক না। দেখেন, ফ্যাসিবাদের যে সংজ্ঞা, আমেরিকায় ফ্যাসিবাদ বিরোধী মিউজিয়ামে আছে, বামপন্থী বুদ্ধিজীবী দ্বিমত্রব ফ্যাসিবাদের যে সংজ্ঞা দিয়েছে, যে সিমটম দিয়েছে, তার মধ্যে বর্তমান জামাত এবং ইসলামী ছাত্র শিবির সবচেয়ে আইডিয়াল দল ফ্যাসিবাদের। তারাই রিয়েল ফ্যাসিবাদী দল। এবং শিবির যেখানে যেখানে বিশ্ববিদ্যালয় একক কর্তৃত্বে নিয়েছে, আপনি সেখানে খোঁজ নিন, 80-র দশকে, 90-এর দশকে সেখানে বিরুদ্ধ কোনো ছাত্র সংগঠনকে তারা কাজ করতে দেয়নি। মারা তো অনেক মারা তো বটেই, হাত পায়ে রক কেটে দিয়েছে অসংখ্য অসংখ্য। আমি দেখলাম সেদিন, কালকে মিয়া গোলাম পারোয়ার বলেছে, আপনি সুপ্রিম কোর্টে মিয়া গোলাম পারোয়ার আসুক, আমাদের কয়েকজন আইনজীবী আছে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শিবিরের হাতে তাদের পায়ের রক কাটা এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তো সুতরাং হতে পারে, আমি একটা বলি পান্না ভাই, গণ আন্দোলনের কিছু চরিত্র থাকে, আপনার নিশ্চয়ই মনে আছে 90-এর গণভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে 8 দল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল, রাশেদ খান মেনন ভাইয়ের নেতৃত্বে 5 দল, তারাই এবং সঙ্গে সর্বদলীয় ছাত্র ঐক্য, জাতীয়তাবাদী ছাত্র দল, মুজিববাদী ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, মৈত্রী ইত্যাদি। তো সেইখানে কিন্তু পিছে পিছে জামাত হেঁটেছে, কিন্তু আন্দোলন হয়েছে 3 জোটের নেতৃত্বে। তো সেরকম একটা গণঅভ্যুত্থানে সব শক্তি থাকতে পারে, আমি এটাকে দোষ বা গুণ বলছি না, কিন্তু সেই শক্তিকে লালন করা, সেই শক্তিকে চারণভূমি করে দেওয়া, এই যে অপরাধ ডক্টর ইউনূস করেছে, এই ভূখণ্ডে ইয়াহিয়া খানের পর আর মৌলবাদীদের এই চারণভূমি উপহার দিয়েছে এই যুগের ইয়াহিয়া খান, ইউনূস খান। কাজে ইউনূস খানের বিচার করা এখন জরুরি। আমি এটাই শুনতে চাচ্ছিলাম। আর কোনো প্রশ্ন নেই। আমার শেষ প্রশ্ন এটাই ছিল যে এখন এই সরকারের কি করা উচিত।